বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 31শে জানুয়ারি, রোজ শুক্রবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার দীর্ঘমেয়াদী যে স্টকগুলোতে বিনিয়োগ রয়েছে সেই সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব। এই মূলত আপনারা আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সাধারণ বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের অনেক দিনের অনুরোধ ছিল এটি যে আমি আসলে দীর্ঘমেয়াদী কোন ধরনের স্টকে বিনিয়োগে রয়েছি সেগুলো একটু আপনাদের সাথে আলোচনা করার জন্য। তো সেই আলোচনাটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার মূলত 5টি স্টকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ রয়েছে। তো এই 5টি স্টকের আলোচনা আমি পর্বভিত্তিক আপনাদেরকে 2 দিনে অর্থাৎ আগামীকালকে এবং আজকে শেষ করব। তো প্রথমে আমি একটু আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যারা আজকে প্রথমবারের মতো আমাকে শুনছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা আমাকে প্রতিনিয়ত শোনেন তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদেরও যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি প্রথমেই যে স্টকটি নিয়ে আজ 1.5 বছরের বেশি সময় ধরে আমি বিনিয়োগে রয়েছি সেই স্টকটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটি আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি ম্যারিকোর কথা বলছিলাম। আমি এই ম্যারিকো স্টকটিতে অনেকদিন ধরেই ইনভেস্টে রয়েছি এবং সেটি ফ্লোরের আগে, আমি ফ্লোরের বলতে আমি যখন লেনদেনে ছিল না, 2180 টাকা এই লেভেলে এই স্টকটি আমার বিনিয়োগ ছিল। এই বিনিয়োগটা আমি করি এবং আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি যে এখানে ধীরে ধীরে আমি বিনিয়োগ করি। আমি একবারে ম্যারিকোতে ইনভেস্ট করতে পারিনি। আমার যে অর্থনৈতিক যেটা বাধা ছিল সেটার কারণে আমি প্রথমে 100র মতো স্টক আমি ম্যারিকোতে ইনভেস্ট করি, ম্যারিকোতে বিনিয়োগ করি। সেখানে আমার বাই প্রাইস ছিল 2180 টাকা এবং পরে আমার ভাগ্য বলবো কি জানি না, আমি এইখানে যখন স্টকটিতে বাই করি তখনই আমি একটা র্যালি পেয়ে যাই এবং সেই র্যালিতে আমি কিন্তু প্রায় 2500-র কাছাকাছি, আমি মনে আছে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন 11ই সেপ্টেম্বর আমি 2500-র কাছাকাছি আমি সেখানে সেল করে প্রফিট টেক করি। যদিও আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছিল এই ম্যারিকোতে, বাট পরবর্তীতে আবারও আমি আবার অবস্থান নিই, প্রফিট টেক করে আমি আবারও শেয়ারটি বাই করি এবং সেখানে আমার বাই প্রাইস ছিল 2400 সামথিং। পরবর্তীতে শেয়ারটিতে অনেকদিন ধরেই লেনদেন হয়নি এবং আবারও আমি সেখান থেকে প্রফিট টেক করার জন্য মনস্থ করি, বাট সেখানে প্রফিট টেক না করে আমি আরও কিছু শেয়ার বাই করি এবং বাই করার পরে আমার কিছু স্টকের সংখ্যা অনেক বেশি দাঁড়ায় এবং ম্যারিকোর যে ক্যাশ ডিভিডেন্ড সেখানে আমি 440% ক্যাশ ডিভিডেন্ড পাই। বাট পরবর্তীতে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিতে আপনারা দেখেছেন যে এটির প্রাইস অনেক ডাউন ট্রেন্ডে চলে আসে। সেখানেও আমি কিছু আমার যে ক্যাশের টাকা ছিল, যে ক্যাশটা পাই সেখান থেকে ক্যাশ দিয়ে এবং আমি আবার কিছু ইনভেস্ট করে আবারও ম্যারিকোতে অবস্থান নিই এবং সেক্ষেত্রে আমার ম্যারিকো আপনাদেরকে কোয়ান্টিটি সংখ্যা না বলি, বেশ বড় একটা কোয়ান্টিটি কিন্তু আমার ম্যারিকোতে জমা হয় এবং ম্যারিকোর আমি চাইনি যে আসলে আমি সেল করে প্রফিট টেক করব, আমার যেহেতু এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছিল। বাট আমি তারপরেও ক্যান্ডেলের অবস্থান বুঝে আমি আবারও এখানে 2600 টাকা এই লেভেলে আমি আবারও ম্যারিকো সেল দিই এবং সেখান থেকেও প্রায় পার শেয়ারে আমি 300 টাকার উপরে আমি যে অ্যাভারেজ যে কস্টিং ছিল সেটা অ্যাভারেজ করার পরও আমি প্রায় 300 টাকার কাছাকাছি, উপরে না 300 টাকার কাছাকাছি আমি এখান থেকেও কিন্তু প্রফিট টেক করি। এরপরে এখন যে অবস্থায় ম্যারিকো দেখতে পাচ্ছেন আপনারা যে সে তার লাইফ সার্কেল পার করতেছে 2321 টাকা এই লেভেলে। আমার ম্যারিকোটা আসলে মূলত নেওয়া 5 বছরের জন্য। আমি আমার যে ধরনের যে পরিমাণ কোয়ান্টিটি রয়েছে ম্যারিকোতে, আমার কাছে মনে হয় যে ম্যারিকো আগামী 5 বছরের, আমার প্রায় 2 বছরের মতো বিনিয়োগ হয়ে গিয়েছে ম্যারিকোতে। আর 3 বছর আমি ম্যারিকোতে থাকবো এবং এখানে আমার ইচ্ছা যে আমি আ আ 5 বছর পরেই সেল করার ইচ্ছা ছিল, বাট সেটি হয়নি। কারণ আমি বিভিন্ন সময়ে আসলে আ প্রফিটে ছিলাম, ভালো প্রফিটে থাকার কারণে আমি সেখান থেকে প্রফিট টেক করেছি। বাট কখনোই আমি ম্যারিকোতে আ যখন এই বছরে অর্থাৎ ২০২৫-এর যখন সে ক্যাশ ডিভিডেন্ড দেয়, আ সরি মানে ৪৪০% যখন সে ক্যাশ ডিভিডেন্ড দেয় তখন আমার একটু আ আ
অ্যাডজাস্টিং এর কারণে কিছুটা প্রাইসে আমার নেগেটিভে ছিলাম, বাট পরবর্তীতে যখন আমি আবার বাই করে অ্যাডজাস্টমেন্ট করি এবং 2600 টাকার আশেপাশে 2500 টাকা, 2500 কত টাকা, 2530 না 35 এই লেভেলে আমি সেল দিয়ে কিন্তু আমি আবারও প্রফিট টেক করি এবং সেক্ষেত্রে তখন আমি দেখেছিলাম যে ম্যারিকো কিন্তু 2590 টাকা ইয়ারলি হাই ক্রিয়েট করে। তো এখনো আমি ম্যারিকোতে আছি এবং আমার এভারেজের যে প্রাইস তার থেকেও এখনো ম্যারিকোর যে প্রাইস সেখানে আমি প্রফিটে রয়েছি। তো আশা করি যে এই স্টকটি থেকে আমি যদি 5 বছরে যদি যে ধরনের ক্যাশ ডিভিডেন্ড দেয় ম্যারিকো, এই ক্যাশ ডিভিডেন্ড সহ আমি আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝে সেল করতে পারি এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝে বাই এন্ট্রিতে থাকতে পারি, তাহলে ম্যারিকো থেকে আমি একটা ভালো প্রফিট টেক করতে পারবো। এটি ফান্ডামেন্টালি একটা ভালো স্টক, এতে কোনো সন্দেহ নেই। শেয়ারটির পি রেশিও বলেন, ইপিএস বলেন, তারপরে ন্যাব বলেন, সব কিছুই খুব ভালো। তো অনেকেই জানতে চেয়েছিলেন আমার কাছে যে আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আসলে করতে হলে কি ধরনের স্টক সিলেক্ট করা প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো যে আমি ম্যারিকোতে আছি, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, কারণ আমার কাছে মনে হয়েছে যে স্টকটি খুবই ভালো, কারণ সেটির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অনেক, প্রায় 762 টাকার মতো, 62 কোটি টাকার মতো রয়েছে। মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রায় 7311 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল অনেক ভালো এবং ক্যাটাগরি ভালো, এই ক্যাটাগরির একটি স্টক। পি রেশিও অনেক সেফটি। তো এই দিকগুলো বিবেচনা করে আমি ম্যারিকোতে আছি এবং আমি আশা করি যে 5 বছর অর্থাৎ আগামী আরো 3 বছর যেটি আমি হাতে পাবো, সেখানে হয়তো ম্যারিকোকে 3500 প্লাস এই ধরনের প্রাইস অ্যাকশনে আমরা দেখতে পাবো। আপনারা দেখেছেন যদি এর একটু লাইফ সার্কেলে যদি আমরা 21-22-এর দিকে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে শেয়ারটি কিভাবে তার প্রাইস অ্যাকশনটাকে আপ ট্রেন্ডে নিয়েছে। আপনারা যদি এই 21-এর দিকে আমি যেটি বলছিলাম যে এইখানে আমরা দেখেন যে শেয়ারটি কিন্তু প্রাইস রয়েছে মাত্র 1200 টাকা এবং সেখান থেকে কিন্তু 2020-এর 1200 এবং আজকে 2025-এ আমরা এসে শেয়ারটির হাই দেখেছিলাম প্রায় 2600 টাকা বা 2600 টাকার বেশি, 2700 টাকা এই লেভেলে আমরা শেয়ারটির হাই দেখেছি। তো এখন এই স্টকটি যাদের রয়েছে যে দীর্ঘমেয়াদে বিনিয়োগে আগ্রহী বা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চাচ্ছেন অনেকেই, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ম্যারিকো এই স্টকটি দেখতে পারেন। আমার এই আলোচনা কাউকে বাই সেল করার কোনো নির্দেশনা দেয় না। আমি এটিতে আছি। আর আরো 4টি স্টক আছে আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সেটিও আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। এটি মনে করেন যে 3 দিন 5 দিন বা 1-2 মাস আপনি রেখে দিয়ে শেয়ার থেকে প্রফিট টেক করবেন। আসলে এই ধরনের শেয়ার কিন্তু ম্যারিকো না। এখানে আপনাকে বিনিয়োগ করতে হলে অবশ্যই দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হবে এবং আপনি যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন বা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার যদি কোনো মানসিকতা থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই ম্যারিকোতে বিনিয়োগ করবেন। তাহলে আপনার একটি সময় গিয়ে দেখবেন যে আপনি এই স্টকটি থেকে অবশ্যই মানে নিঃসন্দেহে অবশ্যই একটা ভালো প্রাইস অ্যাকশন সহ আপনি ভালো প্রফিট টেক করতে পারবেন। এরপরে আপনাদের আরেকটা স্টকের নিয়ে আলোচনা করি যেটিতে আমি বিনিয়োগে আছি। সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। এটি হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম। এই স্টকটিতেও আমি দীর্ঘমেয়াদে বিনিয়োগে রয়েছি। এটির প্রায় আমি যদি বলি যে প্রায় 2 বছর না, এখনো 2 বছর হয়নি, প্রায় কাছাকাছি এই এই অবস্থায় আমি এই মেঘনা পেট্রোলিয়ামে বিনিয়োগে আছি। মেঘনা পেট্রোলিয়ামের আমার প্রথম দিকে যে প্রাইসটে বাই করা ছিল আমার মনে আছে, যেখানে মেঘনা পেট্রোলিয়াম 135 এই লেভেলে ছিল। আমার আসলে পোর্টফোলিওটা দেখলে আমি না দেখে বলতেছি, যার কারণে 135-এর এই লেভেলে আমার মেঘনা পেট্রোলিয়াম বাই করা ছিল। সেখানে আমার মেঘনা পেট্রোলিয়াম ছিল প্রায় 2000-এর কাছে। আমার ওই সময় খুব বেশি ব্যালেন্স ছিল না। তো পরবর্তীতে আমি মেঘনা পেট্রোলিয়াম প্রায় 270 টাকা, সরি 270 টাকা বা এর একটু আশেপাশে আমি এই মেঘনা পেট্রোলিয়াম 270 টাকা কি 230 টাকা এই লেভেলে হবে। আমি মেঘনা পেট্রোলিয়ামে একবার প্রফিট টেক করেছিলাম এবং সেখানে আমার ক্যাশ ডিভিডেন্ড
ছিল অনেক ভালো এবং শেয়ারটি সবসময় ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। এই বছরেও আপনারা জানেন যে শেয়ারটি 140% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো এদের ক্যাশ ডিভিডেন্ড ইতিহাস মেঘনা পেট্রোলিয়ামের খুবই ভালো এবং মেঘনা পেট্রোলিয়ামের আ কি বলে যে শেয়ার সংখ্যা সেটিও খুবই কম। পাবলিক হোল্ডিং মাত্র 92 লক্ষ শেয়ার। এছাড়াও মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস বলেন, তারপরে পি রেশিও বলেন, পি রেশিও মাত্র 4.06। আর ন্যাপ তো খুবই ভালো। টোটাল শেয়ার সংখ্যা পাবলিকের কাছে 92 লক্ষ শেয়ার এবং এই বছরের আমি 170% ক্যাশ পেয়েছিলাম। 140% না, 170% ক্যাশ পেয়েছিলাম এই মেঘনা পেট্রোলিয়াম থেকে। এখন এটির আমার কাছে যেটি মনে হয়েছে যে এটা দীর্ঘমেয়াদী একটা প্রফিট টেকিং জোনে আমি এটাকে রেখে দেব এবং সেখানে আমার একটা লক্ষ্য তো অবশ্যই রয়েছে। তবে এর মাঝে আসলে অনেক ক্ষেত্রে যেটি হয় যে সেল করে ফেলি। আমি একবার সেল করেছি। মেঘনা পেট্রোলিয়াম আমি বেশি সেল করিনি। মাত্র একবারই সেল করেছি। আরও যদি আমার বাই প্রাইস এর উপরে থাকে সেখানে তো আমি অবশ্যই সেল করব। তবে যখন বাই করি তখন অবশ্যই আমার যে পূর্বের যে বাই থাকে আমি সবসময় চেষ্টা করি তার আশেপাশে আবারও বাই করার জন্য। কারণ আপনি যখন সেল করে প্রফিট টেক করবেন একটি স্টক থেকে তখন কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে যে ওই স্টকটি আবারও কারেকশন জোনে আসবে এবং কারেকশন জোনে যখনই আসবে তখনই আপনাকে শেয়ারটিতে এন্ট্রি নিতে হবে। আপনি যদি বেশি মানে ওই সময়ে সেল প্রাইসে যদি আপনি এন্ট্রি নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে ওই স্টক থেকে ভালো প্রফিট গেইন করতে পারবেন না। আর সবসময় মার্কেটের যদি কোনো স্টকে আপনারা এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে সবথেকে ভালো উত্তম যে সময় সেটি হচ্ছে মার্কেটের পতনের সময়। হ্যাঁ? মার্কেট যখন একাধারে পড়ে বা মার্কেটের প্রাইস যখন একাধারে ডাউন ট্রেন্ডে থাকে তখন আপনারা আ স্টকে এন্ট্রি নিতে পারবেন। তো মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন কিন্তু যেকোনো স্টকে এন্ট্রি নিলে প্রাইসটা অনেক বেশি থাকে। তো এখন এই মুহূর্তে যদি কেউ দীর্ঘমেয়াদী কোনো স্টকে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে আমি বলব যে অবশ্যই আপনার এই আ বর্তমান সিচুয়েশনে মার্কেট যেভাবে ডাউন ট্রেন্ডে রয়েছে এই ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো প্রফিট টেক করতে পারবেন। দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদে কিন্তু মার্কেট কখনোই খারাপ থাকে না। আপনি অন্যান্য স্টকে বিভিন্ন সময় বিনিয়োগ করতে পারবেন বা প্রফিট টেক করতে পারবেন। কিন্তু একটা ভালো ফান্ডামেন্টাল স্টকে যদি আপনাকে বিনিয়োগ করতে হয় দীর্ঘমেয়াদে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্কেটের একটা খারাপ সময় আপনাকে প্রত্যাশা করতে হবে। হয়তো আমি এটা আমার ব্যক্তিগত অভিমত না। এটা যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে আছে আপনি যদি কারো সঙ্গে এই ধরনের কথা হয় বা মানে সুযোগ হয় আপনি দেখবেন তারা সবসময় চায় মার্কেটটা আরো ডাউন ট্রেন্ডে আসুক। এক পক্ষ চায় মার্কেট উপরের দিকে যাক কিন্তু আবার অনেকেই আছেন যে যেন তারা যত শক্তি আছে সবকিছু দিয়ে মার্কেটটাকে আরো নিচের দিকে ডাউনে নিয়ে এসে তারা বিনিয়োগ করতে চায় যাতে করে তাদের যে স্টকে তারা এন্ট্রি নিবেন সেই স্টকটা যেন সেফটি থাকে। তো এই মুহূর্তে যে দীর্ঘমেয়াদী যে স্টকগুলো রয়েছে ভালো করার পসিবিলিটি রয়েছে তার মধ্যে মেঘনা পেট্রোলিয়ামটাও অন্যতম। আপনারা এটাও দেখতে পারেন। আমি আপনাদেরকে জোর করব না যে আপনি এই স্টকটিতে এন্ট্রি নেন বা করেন। বাট আপনারা এই স্টকগুলো দেখতে পারেন। এরপরে আরেকটি স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। এটি নিয়ে তো আমাদের অভিযোগের শেষ নাই। এটাই তারপরেও আমি বলি এটা হচ্ছে ব্যাডবিসি। আমি ব্যাডবিসিতেও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেছি। তবে মেঘনা পেট্রোলিয়াম এবং ম্যারিগোল্ড যে সুবিধাটা পেয়েছি বাট ব্যাডবিসিতে অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কিন্তু আমি সেই ধরনের এক ভালো সুযোগ পাইনি। কারণ ব্যাডবিসিতে আমার যে প্রাইসে বাই করা রয়েছে আমি তার থেকেও আ মানে মানে নেগেটিভে আছি এক কথায় বলতে হয় যে আমি ব্যাডবিসিতে নেগেটিভে আছি। এটিতে বলতে কোনো সমস্যা নেই। আমার ব্যাডবিসি বিনিয়োগটা খুব বেশি না। আমার আ প্রায় ১ বছর ৩-৪ মাস আমার ব্যাডবিসিতে বিনিয়োগ রয়েছে এবং আমি ব্যাডবিসিতে যখন বিনিয়োগ করেছিলাম তখন সেটিও ডাউন ট্রেন্ডে ছিল। বাট সেই ডাউন ট্রেন্ডটা আরো বেশি ডাউন ট্রেন্ড হয়ে গিয়েছে। এখন ব্যাডবিসির প্রাইসটা কি দামে আমি বাই করা রয়েছে হয়তো অনেকেই বুঝতে পারতেছেন যে ব্যাডবিসি আমি আ কেমন দামে বাই করেছি। এখন
BATBCতে যদি আপনাদের কারো বিনিয়োগে ইচ্ছা থাকে বা কেউ যদি বিনিয়োগে আসতে চান, তাহলে আমি বলবো যে এই সাইডওয়েজ মুভমেন্ট এখন যেটি অবস্থান করছে মার্কেটে, আপনারা সেখানে BATBCতে আসতে পারেন। BATBC কিন্তু অনেক ভালো একটি ফান্ডামেন্টাল স্টক। স্টকটির পি রেশিও বলেন, পাবলিক হোল্ডিং বলেন, তারপরে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি যেটা আছে সেটা বলেন, সব কিছু মিলিয়ে কিন্তু এই ব্রিটিশ আমেরিকান টোবাকো BATBC খুব ভালো একটি স্টক, এবং এই ধরনের স্টকের প্রাইস অ্যাকশন করতে কিন্তু বেশি সময় লাগে না। এখন এখানে ঝিমাচ্ছে তার মানে এই না যে এই BATBC কিন্তু প্রাইস অ্যাকশন করবে না। এখান থেকেও আমি 2বার কিন্তু অলরেডি ক্যাশ ডিভিডেন্ড খাওয়া হয়ে গিয়েছে। স্টকটিতে গত বছর 105% কি 10% ক্যাশ ডিভিডেন্ড খেয়েছিলাম, আর এবার কিন্তু 150% ক্যাশ ডিভিডেন্ড অলরেডি খেয়েছি। সুতরাং আরো 4 বছর বা 3 বছরের মতো সময় আমি যেহেতু ব্রিটিশ আমেরিকান টোবাকোতে থাকবো, সেক্ষেত্রে আমি এটা নিঃসন্দেহে নিশ্চিতভাবে বলতে পারি যে ব্রিটিশ আমেরিকান থেকে আমার এখানে আমি নেগেটিভ কোনো কিছুই পাবো না, আমি অবশ্যই পজিটিভ পাবো। তো এটা আমার 480 টাকার আশেপাশে স্টকটিতে বাই নেওয়া ছিল। পরবর্তীতে আমি 500 টাকায়ও বাই নিয়েছি এই স্টকটি, যখন ফ্লোরের আগে সে ছিল, ফ্লোর হল্টেড রেটে ছিল তখন। আহ, তো এখন একটা খারাপ অবস্থা যাচ্ছে BATBCর, বাট BATBC অবশ্যই ঘুরে দাঁড়াবে। এই স্টকটি অনেক ভালো, এখানে ফরেন ইনভেস্টররা রয়েছে অনেক, প্রায় 2,44,00,000 শেয়ার রয়েছে, পাবলিক হোল্ডিং রয়েছে 4,35,00,000। সুতরাং আপনারা যদি চান যে BATBC-কে দীর্ঘমেয়াদে একটা বিনিয়োগে থাকবেন, তো সেখানে আপনারা BATBC-তে থাকতে পারেন। BATBC অবশ্যই ভালো করবে, এবং এটি নিঃসন্দেহে জোর গলায় বলা যায়। আর আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে মার্কেটে পরিস্থিতি যে বর্তমান, এই পরিস্থিতি অবশ্যই একসময় ভালো হবে। এখন আমাদেরকে একটা সময় দিতে হবে। মার্কেটের যারা রয়েছেন তারা অবশ্যই মার্কেটটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবেন, এই প্রত্যাশাটা আমরা সকল সাধারণ বিনিয়োগকারী করি। এখন আপনাদেরকে আমরা বলবো, আমি নিজে ব্যক্তিগতভাবে বলবো যে মার্কেটের পতনের সময় আপনারা কোনো ভুল করবেন না। আপনাদের হাতে থাকা যে স্টকগুলো রয়েছে সেটিতে আপনারা অবস্থান করেন, বুঝে শুনে বাই সেল করেন। অবশ্যই আপনি দেখবেন যে আপনার স্টকটি একসময় মার্কেট ভালো হলে ভালো প্রাইস অ্যাকশন হবে। আর আজকে যে স্টক, আমার দীর্ঘমেয়াদী যে 5টি স্টক রয়েছে সেখানে 3টি স্টক নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম। আগামী দিন অর্থাৎ আগামীকালকে আমার আর যে 2টি স্টক রয়েছে সেই স্টক দুটি নিয়ে আপনাদের সাথে আমি ব্যক্তিগত যে আলোচনা সেটি শেয়ার করব। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।